সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা রাখি পরম করুণাময়ের অপার কৃপায় তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো। পাঠের শুরুতেই তোমাদের উদ্দেশ্যে দু একটি প্রশ্ন করছি, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। স্ক্রিনে তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ? ঠিক ধরেছ, এটা মুক্তিযুদ্ধের ছবি। দ্বিতীয় প্রশ্ন, 1971 সনে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশ কি লাভ করেছিল? হ্যাঁ বন্ধুরা, তোমাদের ধারণা সঠিক, আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। আমাদের পল্লী কবির নাম জসিমউদ্দিন। তোমরা বলতে পারবে আমাদের নাগরিক কবি কে? ঠিক ভেবেছ, শামসুর রাহমান আমাদের নাগরিক কবি। অনেকে ভুল করে শামসুর রহমান বলে থাকেন বা লিখে থাকেন, কিন্তু রহমান নয়, রাহমান। ইনি হচ্ছেন শামসুর রাহমান। আচ্ছা, এবার তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাবে। বলো তো এই ছবিটি কার? হ্যাঁ, তোমাদের ধারণা সঠিক, ইনি আমাদের নাগরিক কবি শামসুর রাহমান। এবারে স্ক্রিনে একটি পাঠ্যপুস্তক দেখানো হবে। তোমরা বলতে পারবে এটি কোন শ্রেণীর পাঠ্যপুস্তক? ঠিক বন্ধুরা, এটা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র পাঠ্যপুস্তক। তোমাদের ধারণা অত্যন্ত চমৎকার। এসো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র কবিতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, লিখেছেন কবি শামসুর রাহমান। উপস্থাপনায় আমি রতন কুমার চৌধুরী, সহকারী শিক্ষক, শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীগণ, এসো সর্বপ্রথমেই আজ আমরা কবি শামসুর রাহমান সম্পর্কে কিঞ্চিত জেনে নেই। শামসুর রাহমান 1929 সালের 24 অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। তার পিতা মুখলেছুর রহমান চৌধুরী ও মাতা আমেনা খাতুন। তিনি 1945 সালে ঢাকার পগজ স্কুল থেকে ম্যাট্রিক এবং ঢাকা কলেজ থেকে 1947 সালে ইন্টারমিডিয়েট পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার পেশা ছিল সাংবাদিকতা। তিনি একনিষ্ঠভাবে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। বিশেষ করে মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা, হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য ও সংগ্রাম তার কবিতায় সার্থকভাবে বিধৃত হয়েছে। তার কবিতায় অতি আধুনিক কাব্যধারার বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে। উপমা ও চিত্রকল্পে তিনি প্রকৃতি নির্ভর এবং বিষয় উপাদানে শহর কেন্দ্রিক। তার প্রধান কাব্যগ্রন্থ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে দুঃসময়ের মুখোমুখি, ফিরেও নাও ঘাতক কাটা, এক ধরনের অহংকার, আদিগন্ত নগ্ন পদধ্বনি, আমি অনাহারী, বাংলাদেশ স্বপ্ন দেখে, বিদ্রোহী হতে ইচ্ছে করে, তার বুক বাংলাদেশের হৃদয়, গৃহযুদ্ধের আগে, হৃদয়ে আমার পৃথিবীর আলো, হরিণের হাড়, মানব হৃদয়ে নৈবেদ্য সাজাই ইত্যাদি। এছাড়া তার কিছু অনুবাদ কবিতা ও শিশুতোষ কবিতা রয়েছে। শামসুর রাহমান তার অনন্য সাধারণ কবি কীর্তির জন্য বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। তিনি 17 আগস্ট 2006 সালে মৃত্যুবরণ করেন। আলোচ্য কবিতাটি শামসুর রাহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটি কবির বন্দি শিবির থেকে
নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ কবি শামসুর রহমান সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। এই পর্বে আমি কবিতাটি তোমাদের আবৃত্তি করে শোনাবো। তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকবে। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিতার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে থুত্তুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন। তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ছিল, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ করে। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্টদাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন লাগলো কবিতাটির আবৃত্তি? মোটেও ভালো নয়, তাই না? তোমরা সবাই চেষ্টা করলে আরো ভালো আবৃত্তি করতে পারবে। যা হোক, এই পর্যায়ে আমরা কবিতাটিতে ব্যবহৃত কঠিন শব্দগুলোর অর্থ জেনে নেব। তোমরা খাতা কলম নিয়ে নোট করতে থাকবে। শব্দার্থ ও বিশেষ পংক্তির ব্যাখ্যা বিশ্লেষণ। রক্তগঙ্গা, রক্তের নদী। খান্ডব দাহন, খান্ডব নামের বনটিতে লেগে যাওয়া আগুন। ট্যাঙ্ক, এক ধরনের ভারী যুদ্ধযান। দানব, বিশাল আকৃতির ভয়ঙ্কর প্রাণী। রিকয়েললেস রাইফেল, গুলি ছোড়ার সময় যে রাইফেল পেছন দিকে ধাক্কা দেয় না। মেশিন গান, এক ধরনের ভারী মারণাস্ত্র। বিধ্বস্ত, ধ্বংসপ্রাপ্ত। বাস্তুভিটা, বসতবাড়ি। দামামা, এক ধরনের রণবাদ্য। সিথি, মাথার চুল দুদিকে ভাগ করলে মাঝখানে যে সরু রেখা পড়ে। থুরথুরে বুড়ো, অতিশয় বৃদ্ধ। হাড্ডিসার, হাড্ডি সর্বস্ব। দাওয়া, খোলা বারান্দা। অনাথ, সহায় সম্বলহীন। হামাগুড়ি, দুই হাত ও দুই পায়ে ভর করে
চার পেয়ে প্রাণীর মতো করে হেঁটে চলা। এবারে বিশেষ পংক্তির ব্যাখ্যা বিশ্লেষণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এতক্ষণ আমরা কবিতাটির কঠিন শব্দগুলোর অর্থ ও প্রয়োজনীয় বিশ্লেষণ জানতে পারলাম। এই পর্বে আমরা কবিতাটির বিশেষ পংক্তির ব্যাখ্যা বিশ্লেষণ জানতে পারব। শুরুতেই আমরা যে পংক্তির বিশ্লেষণ করব সেই পংক্তিটি হচ্ছে, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়। আমাদের বঙ্গদেশ নদী বিধৌত পলি দ্বারা গঠিত একটি সুবৃহৎ বদ্বীপ। তাই অল্প পরিশ্রমেই এখানে সোনার ফসল ফলে। বিদেশি ঔপনিবেশিকরা এদেশ দেখে মুগ্ধ হয়ে যেত এবং এদেশের প্রতি তাদের লোভ জন্মাত। 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে ইংরেজ শাসকদের আগমন ঘটে এই ভূখণ্ডে। ইংরেজ শাসনামলে প্রায় অর্ধশত আন্দোলন সংগঠিত হয়েছিল এবং এতে অনেক শহীদ হন, অনেককে রক্ত ঝরিয়েছেন। এ সময়কার উল্লেখযোগ্য কয়েকটি যুদ্ধ হল 1757 সালে পলাশীর যুদ্ধ, 1771 সালে ওয়াহাবি আন্দোলন, 1793 সালে পলিগার বিদ্রোহ, 1800 খ্রিস্টাব্দে ফকির বিদ্রোহ, 1842 সালে ফরায়েজি আন্দোলন, 1855 সালে সাঁওতাল বিদ্রোহ, 1857 সালে সিপাহী বিদ্রোহ, 1859 সালে নীল বিদ্রোহ, 1945 সালে ইংরেজ ভারত ছাড়ো আন্দোলন, 1952 সাল ভাষা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। এ সকল যুদ্ধে নিহত শহীদদের রক্তে অনেক নদী প্রবাহিত হতে পারত বলে কবির অভিমত। তাই কবি এই পংক্তিতে এই কথাটি ব্যক্ত করেছেন, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহাভারতের অন্তর্গত খাণ্ডব বন দহনের ঘটনা আমরা প্রত্যক্ষ করতে পারিনি, তাই ছোট্ট একটি ভিডিও ক্লিপে তোমাদের সেই ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে এসো আমরা বিষয়টি উপভোগ করি। সুবিশাল বনভূমি, হাজারো রকমের বন্যপ্রাণীর বাস এখানে। প্রাণ বাঁচানোর জন্যে ওরা এদিক ওদিক ছুটতে শুরু করেছে, কারণ আগুন লেগে গেছে এই বনে। এ ধরনের আগুন লেগে বনরাশি পুড়ে ছাই হয়ে যাওয়াকে দাবানল বলা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সে আগুন নেভানোর বৃথা চেষ্টা করে যাচ্ছেন। এ আগুন বিশাল বনরাজি ধ্বংস করতে করতে বসতবাড়ির কাছাকাছি চলে এসেছে। দাবানলের লেলিহান শিখার তেজে আজন্মকালের আবাসস্থল ছেড়ে নিরাপদ আশ্রয়ের আশায় বেরিয়ে আসতে থাকে প্রাণীরা। মানবতার ডাকে সাড়া দিয়ে অনেকে এগিয়ে আসেন বিপন্নদের রক্ষা করার জন্য। জয় হোক বিশ্ব মানবতার। খাণ্ডব দাহন প্রতীকটা মহাভারত থেকে এসেছে। অগ্নিদেবের অনুরোধে পরতন্ত্র হয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুন সুবিস্তৃত খাণ্ডব বন পুড়িয়ে তার সমস্ত প্রাণীকে উপহার দিয়েছিলেন অগ্নিকে তার ক্ষুধা মিটাবার জন্য।
15 দিন ধরে এ আগুন জ্বলছিল। এতে অশ্বসেন, ময়দানব ও 4টি পক্ষীর শাবক ব্যতীত যাবতীয় জীবজন্তু বিনষ্ট হয়। পাক সেনারা আমাদের দেশের সর্বত্র অগ্নিসংযোগ করে সবকিছু পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এ কারণেই কবি এ ঘটনাকে খান্ডব বন দহনের সাথে তুলনা করেছেন। তাই এখানে কবির খান্ডব দাহন শব্দটির উপমা যথার্থ বলেই আমার মনে হয়। সুপ্রিয় শিক্ষার্থীগণ, এবারের বিশেষ পংক্তি, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্র তত্র। ধান থেকে খই ভাজার সময় যেমন সহস্র ধান একসঙ্গে ফুটতে থাকে, ঠিক তেমনি পাক হানাদারদের রাইফেল ও মেশিন গান একযোগে অসংখ্য গুলি বর্ষণ করেছিল বাঙালিদের উপরে। এ পংক্তিতে কবি সে কথাই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এতক্ষণ আমরা কবিতাটির কঠিন শব্দগুলোর অর্থ ও প্রয়োজনীয় বিশ্লেষণ জানতে পারলাম। এই পর্বে আমি কবিতাটির বিভিন্ন পংক্তির লাইন টু লাইন ব্যাখ্যা করে শোনাব। তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনবে। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। 1757 সালে ব্রিটিশদের কাছে আমরা আমাদের স্বাধীনতা হারিয়েছি। ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে, অর্থাৎ 1757 সাল থেকে শুরু করে পাকিস্তান শাসনামল পর্যন্ত বাঙালি বহুবার ঔপনিবেশিক শক্তির হাতে অত্যাচারিত হয়েছে। বহু আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে বারবার পরাজয় বরণ করেছে। সবশেষে পাকিস্তানি শাসক গোষ্ঠীর হাতে বহু বাঙালিকে প্রাণ দিতে হয়েছে। এজন্যই কবি বলেছেন, আমাদেরকে আর কতবার রক্ত দিতে হবে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসী। 1971 সালের স্বাধীনতা সংগ্রামে আমরা শুধু শরীরের তাজা রক্তই বিসর্জন দেইনি। সাকিনার মতো আমাদের দেশের নারীরা তাদের সহায় সম্বল, সম্ভ্রম সবকিছু হারিয়েছে। হরিদাসীর মতো হাজার হাজার নারী তাদের স্বামীকে হারিয়ে হয়েছে বিধবা। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উদার, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্র। 71-এর মহান মুক্তিযুদ্ধে পাক হানাদাররা এদেশে বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে। তারা শহরের মধ্যে জলপাই রঙের ট্যাঙ্ক ব্যবহার করে ছাত্রাবাস এবং বস্তিতে গণহত্যা চালিয়েছে। খান্ডব বনের মতো গ্রামের পর গ্রাম পুড়িয়ে ছাই করে দিয়েছে। আধুনিক মারণাস্ত্র ব্যবহার করে স্তব্ধ করে দিয়েছে বিশ্ব বিবেক। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার হাসির উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। হানাদাররা এদেশের শত শত গ্রাম পুড়িয়ে ছাই করে দেয় এবং বাড়িঘর পুড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত করে। সেই ভগ্নস্তূপে দাঁড়িয়ে থাকা পশুর কণ্ঠে ফুটে উঠেছিল প্রতিবাদী আর্তনাদ।
পাক হানাদাররা এতটাই নিষ্ঠুর ছিল যে অবুঝ শিশুর সামনে তার পিতামাতাকে তারা নৃশংসভাবে হত্যা করে। পিতামাতার লাশের কাছে গিয়ে কোনো সাড়া না পেয়ে হামাগুড়ি দিয়ে পৃথিবীর ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায় অবুঝ শিশু। স্বাধীনতা তোমার জন্য থুথুরে এক গুরু উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। বয়সের ভারে বিধ্বস্ত লোক, যার চলাচল করতে কষ্ট হয় এবং চোখের দৃষ্টিশক্তি যার দুর্বল, তেমন থুথুড়ে এক বৃদ্ধ স্বাধীনতার স্বাদ অনুভব করার জন্য এখনো উদাসীনভাবে দাওয়ায় বসে আছে। তার চোখের কোণে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিকের মধ্যে স্বাধীনতার আশার আলো জল জল করছে। স্বাধীন দেশের মুক্ত বাতাসে তার চুল নড়ছে। স্বাধীনতা তোমার জন্য মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে, নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরে। স্বাধীনতার জন্যে এদেশের মানুষ তার সর্বস্ব হারিয়েছে। বাড়ি ঘর, স্ত্রী পরিজন, ছেলে মেয়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে হতবাক দৃষ্টিতে শুধু স্বাধীনতার অপেক্ষায় তাদের রাত কেটেছে। তেমনি মোল্লা বাড়ির বউ স্বামী সহ সর্বস্ব হারিয়ে বিধবা হয়ে পোড়া ঘরের নড়বড়ে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে স্বাধীনতার স্বাদ গ্রহণ করার জন্য। নড়বড়ে খুঁটির মতো বেঁচে থাকার অবস্থাও এখন নড়বড়ে। কিভাবে ঘর হবে, কিভাবে চলবে জীবন, এ ভাবনার সাথে তার মনে হয়তো স্বাধীনতার স্বপ্ন উঠে দেয়। স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। ৭১-এর স্বাধীনতা সংগ্রামে অনেক শিশু কিশোর তার মা বাবাকে হারিয়ে অনাথ হয়েছে। সেসব অনাথ শিশু ক্ষুধার যন্ত্রণা দূর করতে শূন্য থালা হাতে রাস্তায় রাস্তায় ভিক্ষি করছে। খাদ্যের অভাবে শুকিয়ে হয়েছে হাড্ডিসার। তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্যান ধরে, রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। আমাদের স্বাধীনতার সংগ্রামে কৃষক, শ্রমিক, জেলে তাঁতি, ছাত্র, শিক্ষক, নারী, পুরুষ, জোয়ান, বৃদ্ধ প্রমুখ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল। সগির আলীর মতো হাজার হাজার কৃষক পাকিস্তানি শাসকদের মারণাস্ত্রের কাছে নিজের জীবন উৎসর্গ করে, কেষ্ট দাসের মতো সাহসী লোকেরা স্বাধীনতার স্বপ্নে দুর্বার হয়ে ওঠে। মেঘনা নদীর দক্ষ মাঝি মতলব মিয়ার মতো মুক্তিযোদ্ধাদের নদী পারাপারের নিজের জীবন বাজি রেখে অসংখ্য নাবিক, ঢাকার রিক্সাওয়ালা, রুস্তম শেখের মতো অসংখ্য মৃতদেহ পরিণত হয়েছে পোকার খাবারে। এভাবেই স্বাধীনতার স্বাদ অনুভব করার জন্য বিনা অজুহাতে জীবন উৎসর্গ করে যাচ্ছে বাংলার সর্বস্তরের জনগণ। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য, হে স্বাধীনতা। স্বাধীনতা সংগ্রামে দেশের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। এদের মধ্যে তেজি তরুণদের ভূমিকাই সবচেয়ে বেশি। তরুণরা অন্যদের চেয়ে বেশি সাহসী এবং বেশি শক্তিশালী হয়ে থাকে। তাই তাদেরকে দুর্গম বন জঙ্গল এবং পাহাড়ি এলাকায় বেশি যুদ্ধ করতে হতো। সেখান থেকে তারা বিভিন্ন অপারেশন পরিচালনা করত। তাদের পদভারে এবং যুদ্ধ কৌশল ও তৎপরতায় হানাদার বাহিনী ভীত সন্ত্রস্ত। অন্যদিকে আপামর জনতা তাদের সাহসী পদক্ষেপের উপর নির্ভর করে বাংলাদেশ নামের একটি নতুন পৃথিবীর জন্ম হওয়ার প্রতীক্ষারত।
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে তামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। বাংলাদেশের সাহসী মুক্তি সেনাদের রণকৌশলে ভীত পলায়নপর পাক হানাদারদের গতিবিধি দেখে বাংলার আকাশে স্বাধীনতার আনন্দ হিল্লোল ধ্বনিত হতে থাকে। মুক্তি সেনাদের প্রাণ শক্তি এবং সাহসী লড়াই সংগ্রাম কবির মনেও এই আশা ধ্বনিত করে তোলে যে একদিন ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে আনন্দের বাজনা বাজিয়ে নীল আকাশে সবুজের বুকে রক্ত লাল সবুজ পতাকা উড়িয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাঙালি মুক্তি সেনাদের অর্জিত স্বাধীনতার গৌরব গাথা কাহিনী জানিয়ে এই বাংলায় প্রিয় স্বাধীনতাকে আসতেই হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এতক্ষণ আমরা কবিতাটির বিভিন্ন পংক্তির ব্যাখ্যা বিশ্লেষণ শুনলাম। আজকের পাঠ আমরা কেমন আত্মস্থ করতে পেরেছি তা জানার জন্য এখন তোমাদের দু একটি প্রশ্ন করব, তোমরা উত্তর দেবে, আর আমিও তোমাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, জলপাই রঙের ট্যাঙ্ক কিভাবে শহরে এলো? হ্যাঁ বন্ধুগণ, তোমাদের ধারণা সঠিক। জলপাই রঙের ট্যাঙ্ক দানবের মতো চিৎকার করতে করতে শহরে এলো। দ্বিতীয় প্রশ্ন, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোক কে ছিলেন? হ্যাঁ, কেষ্ট দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোক ছিলেন। এবারে তৃতীয় প্রশ্ন, অবুঝ শিশু কোথায় হামাগুড়ি দিয়েছিল? ধন্যবাদ। অবুঝ শিশু পিতামাতার লাশের উপর হামাগুড়ি দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, খান্ডব দাহন শব্দের অর্থ কি? হ্যাঁ বন্ধুগণ, তোমাদের ধারণা ঠিক। খান্ডব দাহন শব্দের অর্থ ভীষণ অগ্নিকাণ্ড। এবারে আজকের সর্বশেষ প্রশ্ন, কবি শামসুর রাহমান কত তারিখে মৃত্যুবরণ করেন? তোমরা ভালোই মনে রাখতে পেরেছ। হ্যাঁ বন্ধুগণ, 17 আগস্ট 2006 খ্রিস্টাব্দে কবি শামসুর রাহমান মৃত্যুবরণ করেন। প্রিয় বন্ধুগণ, এবার যাবার পালা। আজকের পাঠে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।